বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীতে প্রথম ক্লাস নিতে যাচ্ছি। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের আমার সাদর সম্ভাষণ ও অভিনন্দন। আমরা আজকে যে পাঠটি নিয়ে আলোচনা করব সেটা হলো পরিমাপ। পরিমাপের উপরে দুইটা ক্লাস নেব অথবা তিনটা ক্লাস নেব। দুইটা বা তিনটা ক্লাসের মধ্য দিয়ে আমি এমনভাবে পরিমাপটা তোমাদের পড়াতে চাই যেন পরিমাপের উপরে যে কোনো প্রশ্ন আসলে তোমরা অ্যান্সার করতে পারো। এজন্য তোমরা একটু মনোযোগ সহকারে আমার ক্লাসটা ফলো করবে। চলো ক্লাসটা শুরু করি। মূলত পরিমাপের অধ্যায়, তোমরা এর আগেও পরিমাপের উপর কিছু ধারণা তোমাদের আছে, তারপরও আমি পরিমাপের আজকে প্রথম ক্লাসে একটু প্রাথমিক লেভেল থেকে শুরু করছি। তোমরা একটু খেয়াল করো, আমরা কিছু সূত্র নিয়ে আলোচনা করি। সূত্রগুলো পড়ানোর পর আমরা কিছু অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আরো কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব এবং সৃজনশীল করব। যদি সম্ভব হয় পরবর্তী ক্লাসে শেষ হয় তাহলে ভালো, না হলে আরেকটা ক্লাস নেব। তো আমরা প্রথম থেকে শুরু করছি, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা লক্ষ্য করো। প্রথমত আমরা কতগুলো সূত্র পরিমাপ অধ্যায় করার জন্য যেগুলো সূত্র অতি প্রয়োজনীয় সেই সূত্রগুলো একটু আলোচনা করে নিই। একটু শর্টকাটে তোমরাও খাতা কলম নিয়ে বসেছো, আশা করি তোমরা একটু নোট করে নাও। একেবারে প্রথম আমরা পরিমাপের যখন প্রথম অঙ্ক করেছিলাম ক্লাস 5 থেকে এটা শুরু হয়েছিল। আমরা জানি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে এটা আমরা জানি 1/2 গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু 1/2 মানে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে এখান থেকে তোমাদের আরেকটা বিষয় একটু খেয়াল করবা তোমরা। আমরা যদি ভূমি বা উচ্চতা বের করতে চাই তাহলে খুব সহজেই আমরা এইভাবে বের করতে পারি। ত্রিভুজাকার ক্ষেত্রের যদি আমরা ধরো ভূমি বের করতে চাই তাহলে এই সূত্রটা যদি তোমরা মনে রাখো তাহলে অবজেক্টিভ করার জন্য শর্টকাটে করা যাবে, সহজে হবে। সেটা হচ্ছে উপরে হলো 2 গুণ ক্ষেত্রফল, নিচে হলো উচ্চতা। একই রকম করে আমরা যদি ত্রিভুজাকার ক্ষেত্রের উচ্চতা বের করতে চাই তাহলে একইভাবে খুব সহজ সূত্রের মাধ্যমে আমরা যেভাবে অঙ্ক করতে পারবো এবং অবজেক্টিভের সলিউশনও করতে পারবো। সেটা হচ্ছে 2 গুণ ক্ষেত্রফল ডিভাইডেড বাই ভূমি। দেখো খুব সহজ সূত্র। আমরা ভূমি বের করতে চাইলে 2 গুণ ক্ষেত্রফল ডিভাইডেড বাই উচ্চতা, উচ্চতা বের করতে চাইলে 2 গুণ ক্ষেত্রফল ডিভাইডেড বাই ভূমি। ধন্যবাদ। পরবর্তীতে আসো, আমরা আয়তাকার কোন বস্তুর আমরা যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে সূত্রটা সবাই জানো, একটা সহজ সূত্র। সেটা হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ এবং এককটা হচ্ছে বর্গ একক। এককটা কি বর্গ একক। এখন আমরা যদি এখান থেকে আয়তাকার বস্তুর পরিসীমা বের করতে চাই তাহলে কি হবে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা কিন্তু বর্গ একক হবে না, যেহেতু পরিসীমা বাহুগুলোর যোগফল, এজন্য এটা হবে শুধুমাত্র একক। মিটার থাকলে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, ফুট থাকলে ফুট, এভাবে। পরবর্তীতে আসো, আমরা যদি আয়তাকার বস্তুর কথা বলেছি যার দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা আলাদা থাকে, সেটা হলো আয়তাকার বস্তু। এবার যদি দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয় তাহলে আমরা তাকে বর্গাকার বস্তু বলি। হ্যাঁ, কোন বর্গাকার ক্ষেত্রফলের কথা যদি আমরা বলি যে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল
বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এর সূত্র কি? বাহুর পরিমাপকে স্কয়ার করে দিলে বাহুর পরিমাপ তার উপর যদি আমরা পাওয়ারে 2 লিখি মানে বর্গ করে দেই, তাহলে আমরা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। এটাও একক হবে, বর্গ একক। একই রকম করে আমরা যদি এই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা পেতে চাই, আমরা জানি বর্গক্ষেত্রের 4টা বাহুই পরস্পর সমান, তাহলে পরিসীমা হবে 4 বাহুর যোগফল। তাহলে আমরা খুব সহজেই লিখতে পারবো 4 গুণ বাহুর পরিমাপ, এবং এটাও হবে একক। 4 গুণ বাহুর পরিমাপ, এটা হবে কি? একক। বর্গ একক হবে না, শুধু একক হবে। মিটার হলে মিটার, সেন্টিমিটার হলে সেন্টিমিটার, ফুট হলে ফুট। আশা করি বুঝতে পেরেছো। আমরা আয়তাকার বস্তুর ক্ষেত্রফল নির্ণয়, আয়তাকার বস্তুর পরিসীমা নির্ণয়। আয়তাকার বস্তুর ক্ষেত্রফল নির্ণয় দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, পরিসীমা নির্ণয়ের সূত্র হলো 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো বাহুর পরিমাণ বা বাহুর পরিমাপ, যেটাই লিখি আমরা সেটাতেই হবে বাহুর পরিমাপ, তার উপরে পাওয়ার 2 বা বর্গ একক। আর বর্গাকার ক্ষেত্রের পরিসীমা বের করতে হলে আমরা 4 গুণ বাহুর পরিমাপ দিয়ে একক দেব। ধন্যবাদ। এরপরে আসো, আমরা যদি আয়তাকার ঘনবস্তুর কোন, মুছে দিচ্ছি, তোমরা নিচের গুলো লেখো। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই যদি সমান হয়ে যায়, তখন তাকে আমরা ঘনক বলি। আর আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো যদি আলাদা আলাদা পরিমাণে থাকে, তখন তার আয়তন বের করা যায়, ঘনকের আয়তন বের করা যায়। সেটার সূত্রটা লিখি আমরা একটু। আয়তাকার ঘনবস্তুর আয়তন সমান, আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এবং একক হবে নিঃসন্দেহে ঘন একক। এককটা হবে কি? ঘন একক। 3টা গুণ করা হয়েছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এবং এটা হবে ঘন একক। প্রত্যেকটাকে এক একটা মাত্রা বলা হয়। দৈর্ঘ্য একটা মাত্রা, প্রস্থ একটা মাত্রা, উচ্চতা একটা মাত্রা। আয়তাকার ঘনবস্তুর তাহলে 3টা মাত্রা আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। যার কারণে 3টা মাত্রা থাকার কারণে আমরা যখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে আয়তন পাবো, তখন তার এককটা হচ্ছে ঘন একক। দেখো, যদি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান হয়, তখন আমরা কি পাচ্ছি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান হলে আমরা পাচ্ছি ঘনক। তখন ঘনকের আয়তন যদি বের করতে চাই, ঘনকের আয়তনের সূত্রটা হচ্ছে যে ওই যে আমরা বললাম দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা এরা পরস্পর সমান হয়, সমান হলে পরে ঘনক হয়। তখন এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার প্রত্যেকটাকে এক একটা ধার বলা হয়। তখন আমরা বলি ঘনকের ধার। তো ঘনকের আয়তন সমান আমরা বলতে পারবো, হ্যাঁ, ঘনকের এক ধার এজ, যেটা এজ ঘনকের এক ধার, তার পাওয়ারে 3 নিলে আমরা যেটা পাবো সেটা হলো ঘনকের আয়তন, এবং এটাও হবে ঘন একক ঘনকের আয়তন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সূত্রগুলোর মাধ্যমে পরিমাপের অঙ্কগুলো করতে পারবো। তারপরেও মেন বইয়ে তোমাদের উদাহরণগুলোতে বেশ কিছু ছক আছে, যেখানে আরো কতগুলো সম্পর্কের কথা বলা আছে। সেই সম্পর্কগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে অবজেক্টিভের জন্য। সেখান থেকে আমি অতি প্রয়োজনীয় কয়েকটা সম্পর্ক তোমাদের সাথে আলোচনা করি, যাতে তোমাদের বেশি মনে থাকে, এবং এগুলো অতীব প্রয়োজনীয়। এগুলো ছাড়া যেভাবে অঙ্ক করা যাবে না, এবং এগুলো ছাড়া সৃজনশীলের ক নাম্বারের প্রশ্ন উত্তর করা যাবে না, অবজেক্টিভ পারা যাবে না। এজন্য তোমরা একটু এই সম্পর্কগুলো শিখে নিবে আশা করি। এর মধ্যে আমি কতগুলো বিষয় তোমাদের সাথে আলোচনা করছি, শেয়ার করছি, তোমরা একটু দেখো। সেটা হচ্ছে, আমরা তরল পদার্থ পরিমাপের জন্য আয়তন ব্যবহার করি লিটার, কিন্তু প্রকৃতপক্ষে আয়তনের একক আমরা জানি এসআই পদ্ধতিতে আয়তনের একক হলো ঘনমিটার। তাহলে এই ঘনমিটারের সাথে লিটারের একটা সম্পর্ক আছে। তাহলে আমরা সচরাচর ভাবে আয়তনের 2 রকমের একক ব্যবহার করব, একটা হলো ঘনমিটার আর এটা হলো লিটার। তাহলে এটা বলতে পারি আমরা আয়তনের একক 2 ধরনের হতে পারে, একটা হলো ঘনমিটার
ঘনমিটার অথবা আরেকটা হলো কি লিটার। তরল পদার্থ পরিমাপের বেলায় লিটার এককটা ব্যবহার করা হয়। এই লিটার আর ঘনমিটার এর সাথে আবার সম্পর্ক আছে, সম্পর্কগুলো একটু দেখো। সেটা হলো 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি সবসময় একটা বিশুদ্ধ অবস্থায় অবস্থান করে, এবং 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির যে ঘনত্ব, সেই ঘনত্বে আমরা বিশুদ্ধ পানি ধরে নিয়ে আমরা বলি যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন যদি আমরা চিন্তা করি, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হবে 1 গ্রাম। এগুলো কিন্তু আমরা অঙ্ক করার সময় ব্যবহার করব। অতি প্রয়োজনীয় কতগুলো বিষয়, এই জন্য আমি তোমাদের সামনে একটু তুলে ধরছি, তারপরে আমরা অঙ্কে চলে যাব। এরপরে দেখো, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন বলেছি, যদিও পানির ওজন বললে হবে, তার সাথে ব্যাপারটা আরো পরিষ্কার হয় যদি আমরা বিশুদ্ধ পানির কথা বলি, যে 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। একই রকম করে 1 ঘনমিটার, যদি ঘন সেন্টিমিটার না বলে আমরা ঘনমিটার বলি, 1 ঘনমিটার বিশুদ্ধ পানির ওজন যদি বলি, পানির ওজন যদি বলি তাহলে কিলোগ্রামে হবে। আর যদি আমরা বলি 1 ঘনমিটার বিশুদ্ধ পানির আয়তন, 1 ঘনমিটার বিশুদ্ধ পানির আয়তনে যদি আমরা আয়তনকে আয়তনে কনভার্ট করি, এখানেও আয়তন 1 ঘনমিটার, এখানেও আয়তন লিখেছি, তাহলে আয়তনের আরেকটা যে একক আছে সেটাতে পরিণত হবে 1000 লিটার। এটা হলো 1000 লিটার। তোমরা একটু খেয়াল করো, 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন হবে 1 গ্রাম, আর 1 ঘনমিটার বিশুদ্ধ পানির আয়তন হবে 1000 লিটার। একই রকম করে আবার যদি আমরা বলি 1 লিটার বিশুদ্ধ পানির ওজন কত, তাহলে কত হবে তোমরা বলতে পারো? 1 লিটার বিশুদ্ধ পানির ওজন, 1 লিটার বিশুদ্ধ পানির ওজন যদি বলি তাহলে হবে 1 কিলোগ্রাম। 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। এক কিলোগ্রাম বা 1 কেজি, যেটাই তোমরা বলো একই কথা। 1 লিটার বিশুদ্ধ পানির ওজন হলো 1 কিলোগ্রাম। কেমন? এরপরে দেখো, আরো কয়েকটা বিষয় আছে যেগুলো খুব জরুরি, যেগুলো ছাড়া আমরা অঙ্ক করতে পারবো না। সেরকম আরো কতগুলো বিষয় তোমাদের সামনে তুলে ধরছি, একটু খেয়াল করে দেখো প্লিজ। এটা আমাদের অঙ্ক করতেও লাগে, বিভিন্ন সম্পর্কে বিভিন্ন সময় আসে। পাশাপাশি সৃজনশীলের ক নাম্বারে অনেক সময় এই এককগুলোকে কনভার্সন করতে বলে। সেটা হচ্ছে 1 একর। 1 একর সমান কত বর্গ? হ্যাঁ, 1 একর সমান কত বর্গ মিটার? তোমরা এইভাবে মনে রাখতে পারো, 4046.86 বর্গ মিটার। দেখো, অঙ্ক করার সময় হয়তো প্রশ্নে থাকবে একর, কিন্তু অঙ্ক করতে বলবে মিটারে অথবা বর্গ মিটারে, অথবা কনভার্ট করতে বলবে বর্গ মিটারে। তখন আমরা 1 একরের বদলে এইটাকে ধরে 4046.86 ধরে আমরা হিসাব করব। তারপর আরো আছে 1 একরের বদলে আবার 1 একরের বদলে যদি আমরা বর্গ গজের কথা বলি, 1 একর সমান কত বর্গ গজ, সেখানে আমরা দেখতে পাই 1 একর সমান হচ্ছে 4840 বর্গ গজ। এর সাথে সম্পৃক্ত দেখো 1 এওর, আবার হচ্ছে একরের সাথে একরের আরেকটা সম্পর্ক আছে, 1 বর্গ মাইল। 1 বর্গ মাইল সমান হচ্ছে 640 বর্গ মিটার। যাই হোক, এরকম আরো কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস আছে। এর মধ্য থেকে তোমরা সবগুলোই চেষ্টা করবে মুখস্থ করতে। এর মধ্য থেকে যেগুলো একদম না শিখলেই নয়, অতি প্রয়োজনীয়, একটু পরেই যখন আমরা অঙ্ক করব তখনই ব্যবহার করতে হবে, এরকম আমি কিছু লিখে দিলাম, এগুলো তোমরা একটু খেয়াল করবা। 1 হেক্টরের সাথে আবার এওরের একটা সম্পর্ক আছে। 1 হেক্টর সমান হলো 100 এওর। 1 হেক্টর সমান হলো 1 এওর সমান, ভুল করেছি একটু, 1 এওর সমান হলো 100 হেক্টর। 1 এওর সমান, 100 হেক্টর না, একটু ভুল হয়েছে, 100 বর্গ মিটার। 1 এওর সমান হলো 100 বর্গ মিটার। হেক্টরের সাথে
হেক্টরের সাথেও বর্গমিটারের সম্পর্ক আছে, সেটা কি সেটা আমরা এবার লিখছি। সেটা হলো 1 হেক্টর সমান 100 এওর। এবার একটু খেয়াল করে দেখো, 1 এওর সমান যদি 100 বর্গ মিটার হয় আর 1 হেক্টর ইকুয়াল টু যদি 100 এওর হয়, তাহলে আমরা এই হেক্টরটাকেও বর্গ মিটারে পরিণত করতে পারি। সেটা হচ্ছে 1 এওর সমান 100 বর্গ মিটার, আর 1 হেক্টর ইকুয়াল টু 100 এওর। এওরকে যদি বর্গ মিটারে পরিণত করি তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 100 আর 100 গুণ করে 10,000 বর্গ মিটার। 10,000 বর্গ মিটার। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরকম আরো অনেক সম্পর্ক তোমাদের বইয়ে আছে, ছক আকারে দেওয়া আছে, তোমরা সেগুলো ফলো করবে, চেষ্টা করবে সবগুলোই শিখতে। তোর মধ্যে থেকে যেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ অবজেক্টিভ এবং সৃজনশীল অঙ্কে অ্যান্সার করার জন্য, সেগুলোর মধ্যে থেকে আমি কতগুলো বিষয় নিয়ে তোমাদের সাথে যেভাবে আলোচনা করলাম, যেভাবে লিখলাম, এভাবে তোমরাও শিখে না দেখে লিখবে, পাশাপাশি বইয়ের ছকগুলো মুখস্থ করবে, তাহলে অবজেক্টিভ এবং সাবজেক্টিভ দুটোই ভালো করতে পারবে। তো আসো এবার আমরা কিছু কিছু অঙ্ক নিয়ে কথা বলি। যে আমাদের মেন বইয়ে আমরা তো আসলে পরিমাপ অধ্যায়টা পড়াচ্ছি। পরিমাপ অধ্যায়ের তোমরা জানো এটা তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক মেন বইয়ের মধ্যে আছে। আমরা সেগুলো থেকে কিছু অঙ্ক তোমাদেরকে সলিউশন করে দিচ্ছি। তোমরা সেগুলো ফলো করে আরো কতগুলো অঙ্ক তোমরা সলিউশন করার চেষ্টা করবে। আমি একই নিয়মের অঙ্কগুলো একসাথে তোমাদের দেখাচ্ছি এবং তোমাদেরকে হোমওয়ার্ক দিব কিছু অঙ্ক, ওইভাবে তোমরা করার চেষ্টা করবে। দেখো, প্রথমত অনুশীলনী 3-এর গুরুত্বপূর্ণ অঙ্কগুলো মূলত পরের দিকে শুরু হয়েছে। অনুশীলনী 3, এখানে অনুশীলনী 3-এ 10 নম্বর অঙ্কটা দিয়ে যদি আমরা আলোচনা শুরু করি, 10 নম্বর অঙ্কটাতে কি আছে? 10 নম্বর অঙ্কটাতে আছে একটি পুকুরের, একটি আয়তাকার 10 নম্বর অঙ্ক আছে, একটা পুকুরের দৈর্ঘ্য হলো 60 মিটার, প্রস্থ হলো 40 মিটার এবং এটার পাড়ের বিস্তার হলো 3 মিটার। পাড়ের বিস্তার হলো 3 মিটার। তাহলে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত? এখন আমাদের জানতে হবে পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, আমরা পুকুরের ক্ষেত্রফল বের করব। পুকুরের কোনটুকু পুকুর, পার কোথায়, পার সহ পুকুর নাকি পার বাদে পুকুর? আসলে মূলত যেটুকু অংশে পানি থাকে আমরা ব্যাপারটা এরকম ফলো করি। ধরো এটা হলো পুকুর, এই অংশটাতে যেখানে পানি আছে আমরা সেই অংশটাকে পুকুর হিসেবে চিহ্নিত করতেছি। এই পুকুরের দৈর্ঘ্যটা দেওয়া আছে 60 মিটার, 60 মিটার পুকুরের দৈর্ঘ্য এটা। পুকুরের প্রস্থ দেওয়া আছে 40 মিটার, পুকুরের প্রস্থ দেওয়া আছে 40 মিটার। এখন পানি এই পর্যন্তের মধ্যে পানি আছে, এটা হলো পুকুরের দৈর্ঘ্য, এটা হলো পুকুরের প্রস্থ। তাহলে পুকুরের পাড়টা কোথায় থাকবে? এর বাহির দিয়ে, এর বাইরে দিয়ে পাড়টা থাকবে। এবং আমরা যখন পাড় সহ কিছু করব, আমাদের একটা বিষয় বুঝতে হবে যে পাড়টা কি পুকুরের ভিতরে না বাহিরে? বাহিরে। 3 মিটার প্রশস্ত, 3 মিটার 3 মিটার করে 3 মিটার 3 মিটার করে চতুর্দিক দিয়ে একটা পুকুরের পাড় আছে। এই অবস্থায় পুকুর পাড়ের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে খুব সহজ, আমরা ভিতরের পুকুরের অংশটার ক্ষেত্রফল বের করব, আবার রাস্তা পাড় সহ পুকুরের ক্ষেত্রফল বের করব। বের করে আমরা যদি পাড় সহ পুকুরের ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল বিয়োগ করে দিই, তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। ঝটপট আমরা অঙ্কটা করি, দেখি। আমরা এইভাবে বলতে পারি, দেওয়া আছে এটা এটা প্রশ্নের মধ্যে, এটা প্রশ্নের মধ্যে এইভাবেও সৃজনশীলের উদ্দীপক থাকতে পারে, আবার বাংলা ভাষায় বলাও থাকতে পারে। যাই হোক, আমরা লিখি, দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য, তোমরা একটু দ্রুত উঠাও বা বুঝে নাও। পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, পুকুরের প্রস্থ হলো 40 মিটার। সুতরাং পুকুরের ক্ষেত্রফল, আমরা জানি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 60 গুণ 40 বর্গ মিটার। এখানে যেহেতু মিটার আছে এজন্য বর্গ মিটার, 4 6 2400 বর্গ মিটার। এবার আমরা যেহেতু পাড়টা পুকুরের বাইরে আছে, তাহলে আমরা বলতে পারি পাড় সহ পুকুরের ক্ষেত্রফল। মুছে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখো। যেহেতু পাড়টা পুকুরের বাইরে আছে, তাহলে আমরা বলবো যে আবার পাড় সহ পুকুরের ক্ষেত্রফল
সরি, পার সহ পুকুরের ক্ষেত্রফল বের করার আগে আমাদের পার সহ পুকুরের দৈর্ঘ্যটা বের করে নেওয়া দরকার। পার সহ পুকুরের দৈর্ঘ্য একটু খেয়াল করবা, পুকুরের দৈর্ঘ্য হলো 60, এর সাথে এই পাশে 3 মিটার পার আছে, এই পাশে 3 মিটার পার আছে, 3 আর 3 যোগ করলে হবে 6। আমরা যোগ করে দেখাইতে পারি, আবার 3 কে 2 দিয়ে গুণ করতে পারি। সবসময় তোমরা এই কাজটা করবে। যা থাকবে বিস্তার, পুকুরের পাড়ের বিস্তার, তাকে তোমরা 2 দিয়ে গুণ করে দেবা। এটা হলো মিটার। আমরা পাচ্ছি কত? 60 যোগ 6 মিটার সমান হলো 66 মিটার। একই রকম করে আমরা যদি পার সহ পুকুরের প্রস্থ বের করতে চাই, তাহলে কত হবে? পার সহ পুকুরের প্রস্থ হবে 40, এর সাথে যোগ হবে 3 গুণ 2 6, আর 40 হবে 46। হ্যাঁ, 46 মিটার। তাহলে সুতরাং পার সহ পুকুরের ক্ষেত্রফল কত পাচ্ছি আমরা? পার সহ পুকুরের ক্ষেত্রফল 66 গুণ 46 বর্গমিটার। বর্গমিটার। দুইটা গুণ করে দেখি, আমরা মাল্টিপ্লিকেশন করে দেখি রেজাল্টটা কত আসে। 66 গুণ 46 3036, আমরা পেয়েছি 3036 বর্গমিটার। তাহলে এই যে পার সহ পুকুরের ক্ষেত্রফল পেয়েছি, সেখান থেকে পুকুরের ক্ষেত্রফল আমরা যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। সুতরাং আমরা লিখছি, সুতরাং পুকুরের পাড়ের ক্ষেত্রফল পাড়ের ক্ষেত্রফল সমান 3036 বিয়োগ 2400 বর্গমিটার সমান কত থাকে? 636 বর্গমিটার। এখানেও বর্গমিটার লিখতে হবে, এখানেও বর্গমিটার লিখতে হবে, নিচেও বর্গমিটার লিখতে হবে। 3636 বর্গমিটার। একই রকম দেখো, অঙ্কটা শেষ হয়ে গেছে। একই রকমের কোন অঙ্ক আরো যদি এভাবে আসে, তখন তোমরা শুধু এভাবেই করবা। একটা বিষয় খেয়াল করবা, যে রাস্তা, পুকুরের পাড় বা বাগানের মধ্যে রাস্তা আছে, সেটা কি বাগানের বাইরে না ভিতরে বলছে, এটা একটু খেয়াল করবা। একই রকম অনুরূপ একটা অঙ্ক আছে, আমি তোমাদের সেটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে 15 নাম্বার বইয়ের 15 নাম্বার এরকম একটা অঙ্ক আছে। 15 নাম্বার, এটা আমি একটু হিন্ট দিচ্ছি তোমাদের, তোমরা করে নিবে। 15 নাম্বার অঙ্কটা, সেটা হলো একটা বর্গাকার ক্ষেত্রের কথা বলছে। একটা বর্গাকার ক্ষেত্রের কথা বলছে, যার দৈর্ঘ্য হলো 300 মিটার। তাহলে দৈর্ঘ্য 300 মিটার, বর্গাকার ক্ষেত্র, তাহলে এদিকেও 300 মিটার, এটাও 300 মিটার, এটাও 300 মিটার। বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য আমরা জানি বাহুর দৈর্ঘ্যকে স্কয়ার করতে হবে। তাহলে 300 এর উপর স্কয়ার করলে যা হয় হবে। এখন এর বাইরে একটা রাস্তার কথা বলা আছে 3 মিটার। তো এটা কি হবে? যোগ হবে। যোগ করে আমরা যেভাবে পুকুর পাড়ের অঙ্ক বের করতে গিয়ে যেভাবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল বের করছি, এভাবে বর্গাকার ক্ষেত্রের রাস্তা সহ ক্ষেত্রফল বের করে আমরা সেখান থেকে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিলে আমরা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। এখন কথা হচ্ছে, কোন অঙ্কের মধ্যে যদি এরকম একটা বর্গাকার ক্ষেত্র হোক বা আয়তাকার ক্ষেত্র হোক, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, যদি বলা থাকে ভিতরে একটা রাস্তা আছে, ভিতরে 4 মিটার চৌড়া একটা রাস্তা আছে, তোমরা এটাকে হোমওয়ার্ক করে নিবে। ধরে নাও এটা হলো দৈর্ঘ্য হলো 50 মিটার, প্রস্থ হলো 40 মিটার, আর ভিতরে 4 মিটার প্রশস্ত একটা রাস্তা আছে। 4 মিটার ভিতরে। এবার আমরা মাপটা দিয়েছি বাইরের, আর অঙ্কটা করতে বলছি ভিতরের। তাহলে কি করতে হবে? আমাদের এখানে রাস্তা, প্রথমে ক্ষেত্রফল বের করে রাস্তা বাদে ভিতরের দৈর্ঘ্য বের করতে হবে, ভিতরের প্রস্থ বের করতে হবে। তাহলে আমরা ভিতরের ক্ষেত্রফল পেয়ে যাব। সেখানে আমরা রাস্তা পুরা ক্ষেত্রটার ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ভিতরের ক্ষেত্রফল বিয়োগ করে দিলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তোমরা এই দুটো হোমওয়ার্ক করবে। এটা 15 নাম্বার, আর এটা একটা বাড়তি অঙ্ক দিয়েছি, যেটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য হলো 50, প্রস্থ হলো 40, আর ভিতরে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। এটা কিন্তু তোমরা বাসায় হোমওয়ার্ক করবে। পরবর্তীতে আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের সাথে আলোচনা করি আমরা, অতি ইম্পর্টেন্ট। এটা প্রায় পরীক্ষাতে আসে, এরকম অঙ্কগুলো দেখা যায় আমাদের। 11 নম্বর অঙ্কটা, প্রশ্নটা হলো, আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল হলো 10 একর এবং এর প্রস্থ হলো, এর দৈর্ঘ্য হলো প্রস্থের 4 গুণ। দৈর্ঘ্য হলো প্রস্থের 4 গুণ। তাহলে আমাদের এটার দৈর্ঘ্যটা বের করতে বলছে মিটারে। তাহলে দেখি আমাদের কি দেওয়া আছে, আমরা সেটা দিয়ে অঙ্কটা শুরু করি। দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 10 একর। একটু আগে আমি তোমাদের শিখিয়েছিলাম
একর, 1 একর সমান কত বর্গ মিটার। আমরা এই ক্ষেত্রফলটাকে একরে না রেখে আমরা এটাকে বর্গ মিটারে কনভার্ট করতে যদি চাই, তাহলে একটু আগে শিখিয়েছিলাম তোমাদের 1 একর ইকুয়াল টু হচ্ছে 4046.86 বর্গ মিটার। তাহলে 4046.86 দিয়ে যদি গুণ করে দিই আমরা 10 একরকে, তাহলে আমরা বর্গ মিটার এককে এটা রেজাল্ট পেয়ে যাব 4046.8.6 বর্গ মিটার। এটা হলো আমাদের আয়তাকার ক্ষেত্রটার ক্ষেত্রফল। পরে বলা আছে এর দৈর্ঘ্য হলো প্রস্থের 4 গুণ। তাহলে আমরা ধরে নিচ্ছি ক্ষেত্রটির প্রস্থ, ধরে নিচ্ছি আমরা ক্ষেত্রটার প্রস্থ হলো মিটার। সুতরাং ক্ষেত্রটার দৈর্ঘ্য কি দাঁড়াবে? ক্ষেত্রটার দৈর্ঘ্য হবে 4 মিটার। কেননা আমরা বলেছিলাম, প্রশ্নে বলা ছিল দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4 গুণ। সুতরাং ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান 4 দৈর্ঘ্য গুণ প্রস্থ হলো বর্গ মিটার। দুইটাকে আমরা মাল্টিপ্লিকেশন করে পাচ্ছি কত? 4 পাওয়ার 2, 4 স্কয়ার বর্গ মিটার। এখানের ক্ষেত্রফলটা হলো 4 স্কয়ার আর এখানের ক্ষেত্রফলটা এটা। আমরা এই দুইটাকে একসাথে কানেক্ট করে দিয়ে বলতে পারি প্রশ্ন মতে দুইটা সম্পর্ককে তুলনা করলে আমরা এরকম পাচ্ছি। প্রশ্ন মতে 4 স্কয়ার সমান, প্রায় শেষ হয়ে গেছে, আমরা ক্লাসটা শেষ দিকে আছি, একটু 1-2 মিনিট হয়তো লাগবে, আজান হয়ে গেছে মাগরিবের, এর মধ্যে আমরা শেষ করে দিব। 4046.8.6 কে আমরা 4 দিয়ে ভাগ করে দেই, দেখি ক স্কয়ার সমান কত আসে। 40, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তোমরা পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, সমস্যা নাই। fx 100 4046.8.6 ভাগ 4, আমরা রেজাল্ট পেয়ে গেছি 1017.15। তাহলে এর বর্গমূল করে দিলে আমরা ক এর মানটা পেয়ে যাচ্ছি। সুতরাং বা দিয়ে আমরা যদি লিখি ক সমান √1011.7.1, এটা করলে আমরা ক এর মান পেয়ে যাচ্ছি কত, করে দিচ্ছি √, অ্যান্সার 100.584। এখানে প্রায় লিখতে পারি, কেননা দশমিকের পরে আরো কতগুলো ঘর বাকি আছে। এই ধরনের ক্ষেত্রে যখন আমরা আসন্ন মান নেব তখন প্রায় লিখে দেব। তো ঠিক আছে, আমরা তো পেয়ে গেলাম প্রস্থ, আয়তাকার ক্ষেত্রটা প্রস্থ পেয়ে গেছি। আমরা প্রস্থ আলাদা করে আর বের করার দরকার নাই। আমাদের যেহেতু প্রশ্নে বলেছে আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য কত, তাহলে আমরা সরাসরি দৈর্ঘ্য বের করে ফেলতে পারি যে সুতরাং ক্ষেত্রটির দৈর্ঘ্য সমান ছিল কি প্রস্থের 4 গুণ। আমাদের ছিল এরকম 4 তাহলে 4 ক এর মান পেয়েছি আমরা 100.584। এটা কি হবে? মিটার। এটাই হলো ক্ষেত্রটার দৈর্ঘ্য। আমরা 4 দিয়ে জাস্ট গুণ করলে রেজাল্ট পেয়ে যাচ্ছি 402.336 মিটার, প্রায় 2 ঘর বা 3 ঘর লিখলে চলবে। আর এই ধরনের ক্ষেত্রে যখন আমরা কিছুটা মান অ্যাভয়েড করে দেই তখন প্রায় লিখে দিই। ধন্যবাদ, এই অঙ্কটা হয়ে গেছে এবং এরকম এর পরের অঙ্ক থেকে শুরু করে আরো কয়েকটা অঙ্ক আছে, সহজ সূত্র প্রয়োগের মাধ্যমে অঙ্কগুলো করা যায়। আশা করি তোমরা করতে পারবে। হোমওয়ার্ক করে বাসায় হোমওয়ার্ক করবে। এই ধরনের অঙ্ক কিছু উদাহরণও আছে, তোমরা করবে এবং আমরা পরবর্তী ক্লাসে আরো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব এবং সৃজনশীল নিয়ে কথা বলবো। তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ, মনোযোগ সহকারে তোমরা ক্লাসটা করেছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। আর তোমরা সবাই বাসায় থাকো, সতর্ক থাকো, পড়ালেখা করো, সময় নষ্ট করো না। সময় চলে যাচ্ছে, পরীক্ষা হয়তো খুব দ্রুতই চলে আসবে, পরীক্ষা হয়তো যথাসময়ে অনুষ্ঠিত হতে পারে। তোমাদের জন্য শুভকামনা রইল, তোমাদের জন্য সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পড়ালেখার সাথেই থাকো, আমাদের অনলাইন স্কুল শেরপুরের সাথেই থাকো। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।